আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 16 ডিসেম্বর, 29 অগ্রহায়ণ, মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: পড়ুয়া স্কুলে 5 দিন গরহাজির থাকলেই অভিভাবকদের SMS। স্কুল ছুট রুখতে অভিনব ব্যবস্থা শিক্ষা বিভাগের। কংগ্রেস হারবে, আমরাও হারব, মাঝখানে জিতবে বিজেপি, বললেন বদরুদ্দিন আজমল। ইউডিএফকে কংগ্রেসে সামিল করানোর পরামর্শ অখিলের। প্রধানমন্ত্রী মোদীর সফরে বুটের ডঙ্কা বাজাতে প্রস্তুত বিজেপি। সপ্তাহ শেষে দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী। 26-এর বিধানসভা ভোটে জেলা পর্যায়ে কংগ্রেসই এগিয়ে, বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। জন্ম মৃত্যুর প্রমাণপত্র থেকে চাকরির পোস্টিং, সবখানেই লাগছে টাকা। 26-এ হাইলাকান্দি দখলে আনতে কুচকাওয়াজ শুরু বিজেপির। বকরিহাওয়ারে সুরজের নেতৃত্বে দলীয় প্রবাস কার্যক্রম। প্রয়াত রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ সন্ত রামবিলাস বেদান্তি। এবং সর্বশেষ খবরটি হল, মনরেগার বদলে জি রামজি। 100 দিনের কাজের নতুন নাম ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। গান্ধীর উত্তরাধিকারকে অপমান করবেন না, ক্ষুব্ধ শশী থারুর। এবারে শুনুন বিস্তারিত খবর। টানা 5 দিন স্কুলে গরহাজির পড়ুয়া, সরাসরি অভিভাবকের কাছে পৌঁছে যাবে SMS। শ্রেণী শিক্ষকও জানতে পারবেন তার ক্লাসের এক পড়ুয়া 5 দিন ধরে অনুপস্থিত স্কুলে। এমনই এক অভিনব ব্যবস্থা চালু করেছে স্কুল শিক্ষা বিভাগ। শিক্ষা সেতু অ্যাপের অধীনে সেই SMS ব্যবস্থা সোমবার চালু করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। আজ থেকেই কার্যকরী হবে সারা রাজ্যে। স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তির হার বাড়ছে। প্রাথমিক স্তরে ভর্তির হার ছাপিয়ে গিয়েছে জাতীয় হারকেও, কিন্তু স্কুল ছুটের হার এখনও চিন্তার বিষয়। স্কুলে ভর্তি হয়েও মাঝপথে পড়াশোনা ছেড়ে দিচ্ছে প্রচুর ছাত্রছাত্রী। তাই স্কুল ছুট কিংবা ড্রপ আউট রেট কমাতে অভিনব ব্যবস্থা নিল স্কুল শিক্ষা বিভাগ। সোমবার সমগ্র শিক্ষার কার্যালয়ে এক অনুষ্ঠানে SMS পরিষেবা চালু করে শিক্ষামন্ত্রী জানান, স্কুলে ছাত্রছাত্রীরা টানা 5 দিন অনুপস্থিত থাকলে অ্যালার্ট করে দেওয়া হবে অভিভাবকদের। শিক্ষামন্ত্রী বলেন, স্কুলে ভর্তির হার আসামে জাতীয় হারের চেয়ে বেশি, কিন্তু প্রাথমিকে ভর্তির হার রাজ্যে 108%, কিন্তু জাতীয় হার হচ্ছে 90.9%। নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক মিলে ভর্তির হার 101.5%, কিন্তু জাতীয় হার হচ্ছে 90.6%। কিন্তু সমস্যা হচ্ছে স্কুল ছুটির হার নিয়ে। ভর্তি হলেও অনেক ছাত্রছাত্রী নিয়মিত স্কুলে আসে না। অনেক সময় স্কুল বাদ দিয়ে তাদের লাগানো হয় ঘরে বাচ্চা রাখার কাজে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ, উৎসবের প্রভাবও পড়ে স্কুলে অনুপস্থিতিতে। পরবর্তী খবর, কংগ্রেস হারবে, আমরাও হারব, মাঝখানে জিতবে বিজেপি, বললেন বদরুদ্দিন আজমল। ইউডিএফকে কংগ্রেসে সামিল করানোর পরামর্শ অখিল গগৈর। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী ঐক্যের নামে কংগ্রেস যে দলগুলির সঙ্গে জোট করছে তাদের গণভিত্তি নিয়ে সংশয় রয়েছে বদরুদ্দিন আজমলের। তাই কংগ্রেসকে তার হুঁশিয়ারি, আমরাও হারব, কংগ্রেসও হারবে, মধ্য দিয়ে বেরিয়ে যাবে বিজেপি। আমরা 2 দল কাজিয়া করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছি। তাই বিজেপিকে হারাতে হলে AIUDF-এর সঙ্গে কংগ্রেসের জোটের পোষকতা করেছেন তিনি। অখিল গগৈর রাইজোর দল, লুরিনজ্যোতি গগৈর অসম জাতীয় পরিষদ, CPM, CPI ইত্যাদি দলগুলিকে নিয়ে জোট গড়তে চলেছে কংগ্রেস। কিন্তু লোকসভা ভোটের মতো 26-এর ভোটেও AIUDF-কে দূরে রেখেই এগোচ্ছে গৌরবের দল। তাতে কংগ্রেসের উপর বেজায় ক্ষুব্ধ আজমল। AIUDF-এর একাচলো নীতি নেওয়ার কথা জানিয়েও অখিল গগৈ সহ অন্যান্যদের গণভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার বরপেটায় আজমল সাংবাদিকদের বলেন, বিজেপিকে হারানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। কংগ্রেস কি করবে জানি না, কিন্তু আমরা কংগ্রেসকে সর্বতোপ্রকারে সাহায্য করতে প্রস্তুত। তাই কংগ্রেসকে বারবার বার্তা দিচ্ছি আমরা। অখিল গগৈ একাই জয়ী হয়েছেন গতবার, এবার কি হবে?
বাকি দলগুলির কী গণভিত্তি রয়েছে, শুধু দলের সংখ্যা গুনলেই হবে না, বাস্তবে কতদূর কী করতে হবে সেটা দেখতে হবে। বিজেপির বিরুদ্ধে যুদ্ধে নেমেছি আমরা, ফলে ভালোভাবে প্রস্তুতি নিয়েই নামতে হবে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, অখিল লুরিন জয়ী হয়ে আসুন, আমরা চাই, কারণ বিধানসভায় কথা বলার জন্য নেতার দরকার। কিন্তু 15 দিন পর পর এই দলগুলির সঙ্গে বসে শুধু চা খেয়ে কী করা সম্ভব হবে সেটা ভেবে দেখা জরুরি। গৌরবের দলকে সতর্ক করে দিয়ে আজমলের মন্তব্য, কংগ্রেসের শুধু ক্ষমতা লাগে, কিন্তু ক্ষমতা চাই করতে করতে মহারাষ্ট্রে হাতছাড়া হয়েছে, হরিয়ানা গিয়েছে, বিহার গেছে, আসামও যাবে যদি এই অবস্থা বহাল থাকে। কিন্তু সমালোচনার জবাব দিয়ে আজমলকে অখিলের পরামর্শ, 26-এর বুটে আসামের রাজনীতিতে যদি বিলেন হিসেবে প্রতিষ্ঠা পেতে না চান, তাহলে এআইইউডিএফকে সামিল করান কংগ্রেসে। তিনি বলেন, আজমলকে যদি আসামের রাজনীতিতে বিলেন হয়ে না থাকতে হয়, তাহলে কংগ্রেসে সামিল করান এআইইউডিএফকে, না হলে দল ভঙ্গ করে দিন। কিন্তু এবারও যদি কোনো কারণে কংগ্রেসের বুট ভাঙতে বিজেপির এজেন্ট হিসেবে মাঠে নামেন তিনি, তাহলে আসামের লোকেরা তাকে ক্ষমা করবে না। পরবর্তী খবর, মোদির সফরে বুটের ডঙ্কা বাজাতে প্রস্তুত বিজেপি। সপ্তাহ শেষে দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদি। দুদিনের সরকারি সফরসূচি নিয়ে আসছেন তিনি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর দিয়েই 26-এর যুদ্ধে জাপাবে গেরুয়া দল। তাই বরজাড় বিমানবন্দরের নতুন টার্মিনাল উদ্বোধন, নামরূপে সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের সঙ্গে ব্রহ্মপুত্রের তীরে পরীক্ষা পে চর্চা, প্রদেশ বিজেপির কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে দলের কর্মকর্তাদের মার্গদর্শন করার সূচিও রয়েছে প্রধানমন্ত্রীর সফরে। রয়েছে গুয়াহাটি ও উজান আসামে দুটি বিশাল জনসভাও। বস্তুত আগামী 20 ও 21 ডিসেম্বর 2 দিন কার্যত মোদিময় হয়ে থাকবে আসাম। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বিশাল আয়োজন ছাপিয়ে যাবে সব কিছুকে, সেই লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে শাসক দল। 26-এর বুট যুদ্ধে নেমে পড়তে কার্যত প্রস্তুত বিজেপি। দলের যাবতীয় কমিটি কর্মসূচিও রীতিমতো চূড়ান্ত। অপেক্ষা ছিল শুধু নরেন্দ্র মোদীর মতো কোনো শীর্ষ নেতার সফরের। চলতি সপ্তাহের শেষেই রাজ্যে আসছেন মোদি। তাই মোদির সফর থেকেই বিজেপি যে বুটের ময়দানে ঝাঁপিয়ে পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। 20 ডিসেম্বর বিকেলে রাজ্যে পা রেখে প্রধানমন্ত্রী প্রথমেই গুয়াহাটির বরজাড় বিমানবন্দরের নবনির্মিত টার্মিনালের উদ্বোধন করবেন। 1232 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেই টার্মিনাল দেশে পঞ্চম বৃহৎ। 2018 সালের জানুয়ারিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আদানি গোষ্ঠী নির্মাণ করেছে সেই টার্মিনাল। নতুন টার্মিনালে অত্যাধুনিক সব সুবিধা থাকবে। জানা গেছে 64টি চেক ইন কাউন্টার, 10টি এসকেলেটর, 25টি এলিভেটর, 16টি সেলফ ব্যাগেজ কাউন্টার থাকবে এতে। টার্মিনালের পেছনে 20টি বিমান পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে। বছরে 1.30 কোটি যাত্রী পরিবহনের লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে বিমানবন্দরের নতুন টার্মিনাল। নতুন টার্মিনালের উদ্বোধনের সঙ্গে গোপীনাথ বরদলৈর প্রতিমূর্তিও উন্মোচন করবেন মোদি। টার্মিনাল উদ্বোধনের পর সেখানে বিশাল জনসভাকেও সম্বোধিত করবেন। জনসভায় লক্ষ লোকের সমাবেশ ঘটানোর প্রস্তুতি নিচ্ছে শাসক দল। রাতে প্রদেশ বিজেপির সদর কার্যালয় অটল বিহারী বাজপেয়ী ভবনে যাবেন মোদি। 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এবারই প্রথম তিনি দলের সদর কার্যালয়ে পা রাখবেন। সেখানে দলের কর্মকর্তাদের মার্গদর্শন করবেন প্রধানমন্ত্রী। মহানগরের কইনাদুরার সরকারি অতিথিশালায় রাত কাটাবেন তিনি। পরবর্তী খবর, 26-এর বিধানসভা ভোটে জেলা পর্যায়ে কংগ্রেস এগিয়ে, বললেন তাপস পুরকায়স্থ। বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডি জোটের লজ্জাজনক হারের পর সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে সারা দেশে কংগ্রেস কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অপরদিকে 2025-এর 26 মে গৌরব গগৈ আসামের প্রদেশ সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই
আসামের রাজনীতিতে এক বিরাট পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। আর গগৈ তনয়ের নেতৃত্বে যে দল 2026-এর বিধানসভার নির্বাচনে অবতীর্ণ হবে তাহা আয়নার মতো পরিষ্কার। কিন্তু শাসক দলের সঙ্গে কিংবা এক সময়কার কংগ্রেস সেনাপতি তথা বর্তমানে হিন্দুত্বের পোস্টার বয় বিচক্ষণ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে লড়াই করে কতদূর দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ 2021 সালের আসাম বিধানসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন জিতেন্দ্র সিং। এবার তিনি কি সেই দায়িত্ব পালন করবেন এ নিয়ে দলের অন্তরে কানাঘুষো শুরু হচ্ছে। অনেকের মতে সর্বভারতীয় নেতৃত্ব রাজ্যের বাস্তব রাজনীতিকে উপেক্ষা করে যদি পুনরায় জিতেন্দ্র সিংকে দায়িত্ব দিয়ে দেন তবে কি 21-এর মতো 26-এও কংগ্রেসের ভরাডুবি হবে। গান্ধী পরিবার আসামের বর্তমান রাজনৈতিক পরিদৃশ্য উপেক্ষা করে জিতেন্দ্র সিংকে বিধানসভা নির্বাচনের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে দেন তবে কি কংগ্রেসের সুদিন ফিরবে। অপরদিকে জোট রাজনীতিতে যদি বদরুদ্দিনের সঙ্গে দলের মিত্রতা ঘটে যায় তবে কি কংগ্রেস সংখ্যাগুরু ভোটারদের কতটুকু বিশ্বাসে নিতে পারবে। কারণ আসামে বর্তমানে এক ভিন্ন রাজনীতি বিরাজ করছে। আর সামাজিক ভারসাম্য দূর করার লক্ষ্য নিয়ে কংগ্রেস দীর্ঘদিন থেকে বিভিন্ন জনহিতকর প্রকল্প হাতে নিলেও তাহা কিন্তু শাসক দলের কাছে ফিকে পড়ে যাচ্ছে, যা বিহার বিধানসভা নির্বাচন প্রমাণ করে দিল। কিন্তু বিহারের রাজনীতি আর আসামের রাজনীতি ভিন্ন। বিহারের মতো আসাম তথা সমগ্র উত্তর পূর্বাঞ্চলে সেই জাতপাতের রাজনীতি নেই। তবুও গৌরব গগৈ 26-এর বিধানসভা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবেই ধরে নিচ্ছেন। কারণ তিনি দলকে যে আবারও শিখরে নিয়ে যেতে কোনো কসুর রাখছেন না তা সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। তিনি নেতৃত্বে আসার পর দলকে আগের থেকে অনেক সাজিয়ে গুছিয়ে নিচ্ছেন বলে ধরা হচ্ছে। পরবর্তী খবর, 26-এ হাইলাকান্দি দখলে আনতে কুচকাওয়াজ শুরু বিজেপির। বকরিহাওরে সুরজের নেতৃত্বে দলীয় প্রবাস কার্যক্রম। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্য নিয়ে প্রবাস কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির নেতৃত্ব দেন এই সমষ্টির ইনচার্জ তথা বিজেপি যুব মোর্চার হাইলাকান্দির প্রাক্তন সভাপতি সুরজ সেন। কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার রাতে তিনি উত্তর কাঞ্চনপুর জিপির অন্তর্গত 11 নম্বর বুথ কেন্দ্রের বকরিহাওরের অনুকূল নগরে রাত্রিযাপন করেন। এ সময় এলাকার নাগরিকদের সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয় এবং গ্রামের বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয়। কর্মসূচির শেষ দিন সোমবার সকালে একটি পদযাত্রার মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘটে। পদযাত্রায় অনুকূলনগর কলোনি ও রায়পাড়ার পুরুষ মহিলারা অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান, বিজেপি সরকারের অরুণোদয় প্রকল্প, মহিলা উদ্যমিতা প্রকল্প, বিনামূল্যে চাল, রান্নার গ্যাস, কৃষক ভাতা সহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন এবং কোনো ধরনের ঘুষ ছাড়াই সরকারি সহায়তা মিলছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন। এদিন সুরজ সেন জানান, 121 হাইলাকান্দি সমষ্টির প্রতিটি মণ্ডলের বুথে বুথে প্রবাস কার্যক্রম চালু করা হয়েছে। দল যাকে প্রার্থী করবে তাকেই বিপুল ভোটে জয়যুক্ত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। পরবর্তী খবর, রাম মন্দির আন্দোলনের অন্যতম মুখ বিজেপির প্রাক্তন সাংসদ ও বশিষ্ঠ আশ্রমের সন্ত ডক্টর রামবিলাস বেদান্তি মারা গেছেন। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ সরজু নদীতে তার জল সমাধি দেওয়ার কথা রয়েছে। তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 67 বছর বয়সী বেদান্তি গত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশের রেওয়াতে একটি রামকথা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মূত্রত্যাগে জটিলতা দেখা দিলে তাকে রেওয়ার সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাকে ভোপালে এয়ারলিফট করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে বিমান ভোপালে নামতে না পারায় তাকে ফের রেওয়াতেই ফিরিয়ে আনা হয়। এই টানাপোড়েনের মধ্যেই রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হন বেদান্তি।
সোমবার সকালে ফের হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে ওঠে। যোগী আদিত্যনাথ ফোনে তার চিকিৎসার খোঁজ নেন এবং আবারও এয়ারলিফটের প্রস্তুতি শুরু হয়, কিন্তু চিকিৎসকরা তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সেই অনুমতি দেননি। শেষ পর্যন্ত সোমবার দুপুর 12:30 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরবর্তী খবর, মনরেগার বদলে জি রামজি, 100 দিনের কাজের নতুন নাম ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। 100 দিনের কাজের প্রকল্পের নাম বদল ঘিরে উত্তপ্ত দেশের রাজনীতি। কেন্দ্র শীঘ্রই লোকসভায় পেশ করতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল, সংক্ষেপে বিবিজি রামজি বিল। এই বিল পাশ হলে বাতিল হয়ে যাবে বহু বছরের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম মনরেগা। আর এই নাম পরিবর্তনই বিরোধীদের তীব্র ক্ষোভের কেন্দ্রবিন্দু। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি প্রশ্ন তুলেছেন, মহাত্মা গান্ধীর নাম কেন মুছে ফেলা হচ্ছে, এর উদ্দেশ্য কি? তার অভিযোগ, প্রকল্পের নাম বদল মানে অকারণে সরকারি খরচ বাড়ানো এবং মূল সমস্যাগুলি থেকে নজর সরিয়ে নেওয়া। ভারতের গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে মনরেগার নাম পরিবর্তন করে জি রামজি করার সরকারি প্রস্তাবকে দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এক্সে দেওয়া পোস্টে থারুর লেখেন, গ্রাম স্বরাজের ধারণা এবং রামরাজ্যের আদর্শ কখনোই পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল না। এগুলোই ছিল গান্ধীজির চেতনার দুই স্তম্ভ। তিনি আরও বলেন, গ্রামীণ দরিদ্রদের জন্য তৈরি একটি প্রকল্প থেকে মহাত্মার নাম সরিয়ে দেওয়া এই গভীর সমন্বয়কে অস্বীকার করে। তাই শেষ নিঃশ্বাসেও রাম ছিল, তাই যেখানে কোনো বিভাজন ছিল না সেখানে বিভাজন সৃষ্টি করে তার উত্তরাধিকারকে অপমান করবেন না। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্সে লেখেন, সঙ্গের শতবর্ষে গান্ধীর নাম মুছে ফেলা তাদের ভণ্ডামির প্রমাণ। যারা বিদেশে গিয়ে বাপুকে ফুল দেন। তিনি অভিযোগ করেন, গরিবের অধিকার থেকে মুখ ফিরিয়ে নেওয়া সরকারি মনরেগাকে আক্রমণ করছে। কংগ্রেস সংসদে ও রাস্তায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়বে। তৃণমূল কংগ্রেসও কেন্দ্রের বিরুদ্ধে সরব। তাদের দাবি, গান্ধীর নাম সরিয়ে রাম নাম জুড়ে দেওয়া হচ্ছে। বাংলার শাসক দল হুঁশিয়ারি দিয়েছে, এভাবে নাম বদল হলে আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে। সিপিআইএম বিলটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, নতুন ব্যবস্থা কেন্দ্রের আর্থিক দায় কমে গিয়ে রাজ্যগুলির উপর বাড়তি চাপ পড়বে। তবে সরকারের দাবি, 2047 সালের বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে সামনে রেখে গ্রামীণ উন্নয়নের একটি আধুনিক ও স্থিতিস্থাপক কাঠামো গড়াই এই আইনের উদ্দেশ্য। নতুন বিলে বলা হয়েছে, গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রমে যুক্ত হলে বছরে 125 দিনের কাজের নিশ্চয়তা পাবেন। বিশেষ পরিস্থিতিতে অতিরিক্ত 50 দিনের কাজের সুযোগে স্থায়ী করারও প্রস্তাব রয়েছে। বর্তমানে মনরেগা বছরে 100 দিনের কাজের গ্যারান্টি দেয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।